আমাদের কোর্স কন্টেন্টের সার্কিট ব্রেকার পোর্শন এটা হয়ে গেলে কিন্তু বেশ বড় একটা চাঙ্ক শেষ হবে, কিন্তু এটা তো আর কম সিলেবাস নয়, কাজেই মানে এত 4 5 7 ক্লাসে তো শেষ হওয়ার কথা নয়। এনিওয়ে, আমরা এটা একটু আবার একটু দেখি। এখানে আমাদের মেজর সার্কিট ব্রেকার যেগুলি আমাদের পাওয়ার সিস্টেমে ইউজ করা হয় সেগুলি মোটামুটি কভার হয়ে গেছে। যেমন এখানে এই এমসিবি এমসিসিবি এই দুটো ছাড়া সবগুলি এখানে কনস্ট্রাকশন প্রিন্সিপাল, অপারেশন, অ্যাডভান্টেজ, ডিসঅ্যাডভান্টেজ এগুলি সব হয়েছে। এই দুইটা স্কিপ করেছি, ধরে নিয়ে যে এটা আগের কোর্সটায় হয়েছে। তারপরেও এটার গঠন তো আর ওখানে পড়ানো হয় না। তাহলে যদি পরে সময় পাই এটার গঠন একটু, এগুলি তো আসলে পাওয়ার সিস্টেমে, এটা তো এমসিবি তে ইউজই হয় না। এটা সামান্য ইউজ হয় ছোট সাবস্টেশনে। ছোট সাবস্টেশনে এমসিসিবি কখনো কখনো ইউজ হয় 600 অ্যাম্পিয়ার 800 অ্যাম্পিয়ার ওই রেঞ্জ পর্যন্ত হয়। এনিওয়ে, তো তার গঠন ডিসকাস করার পর্যাপ্ত টাইম পালে একটাকে করব। কিন্তু সার্কিট ব্রেকারের শুরু দিয়ে এবং ইন্ট্রোডাকশনের শেষ দিয়ে কিছু বিষয় আমরা স্কিপ করে গিয়েছিলাম। আগেই বলেছিলাম যে এখানে জটিলতা হচ্ছে যে কারেন্টেড ইনস্ট্যান্টানিয়াস ওয়েভ শেপ, অ্যাসিমেট্রি, সিমেট্রি ওই বিষয়গুলি টানা হেঁচড়া করে, সেজন্য আমরা ওখানে স্কিপ করতেছিলাম। কিন্তু একসময় তো আমাদের এটা পড়তেই হবে না। তো আজকে আমরা ওদিকে ধীরে ধীরে যাচ্ছি। আমরা আজকে নিলাম সিলেকশন ক্রাইটেরিয়া এন্ড রেটিং অফ সার্কিট ব্রেকার, এই এই জায়গাটায় গেলাম। যেহেতু আমাদের এই দুটো সহ সমস্ত সার্কিট ব্রেকার সম্পর্কে আমাদের পরিষ্কার ধারণা আছে, কিন্তু এটা হয়তো গঠনটা একটু ভেতরে কি আছে আমরা দেখি না, এগুলি কিন্তু সব দেখা হয়ে গেছে। সো আমরা একটু ওই রেটিং এর বিষয়টায় যাই। সার্কিট ব্রেকার যে কোনো সময় সার্কিট ব্রেকার আসলে কাজে লাগতে পারে, কারণ সার্কিট ব্রেকার কিন্তু সার্কিটে লাইভলি কালেক্টেড থাকে। এমন নয় যে এটা আসলে চুপচাপ কোনো কর্নারে পড়ে থাকে, বিপদের সময় এটা নিয়ে তারপরে সার্কিটে কানেক্ট করে কিছু করা হয় তা না। এটা হলো সব সময় কানেক্টেড থাকে। সেই জন্য ইট ক্যান বি কল্ড আপন অল কন্ডিশন, মানে হচ্ছে যে ফল্টি, নন ফল্টি, ইউজুয়াল সিস্টেমে, দ্যাট ইজ হেলদি সিস্টেমেও এটা কানেক্টেড থাকে, আর ফল্টের সময় থাকে। সেই জন্য নর্মাল সময় সে কি করে, নর্মাল অ্যাক্টিভিটি করে, অর্থাৎ লোড কারেন্টকে সে পাস করতে দেয়। তো তখন আমরা যদি কোনো কারণে সার্কিট ব্রেকার ট্রিপ করানোর প্রয়োজন হয়, তো তখন কিন্তু করবো, সেটা কিন্তু ফল্টের বিষয় না। সেই জন্য এটা অ্যাট এনি টাইম এর কিন্তু কাজ করার প্রয়োজন হয়। বাট তার মেজর কাজ হচ্ছে যখন ফল্ট হয় তখন সার্কিটটাকে মেক করা বা ব্রেক করা, অর্থাৎ সার্কিট সেই অবস্থায় খুলে দেওয়া বা বন্ধ করে দেওয়া। অনেকেরই মনে হবে যে আবার মেক কেন, এটা তো ব্রেকই হবে, ফল্ট অবস্থায় খুলে দেওয়াই শ্রেয়। আসলে এটাকে কোথায় লাগাচ্ছি, সার্কিটের কোন পজিশনে লাগাচ্ছি, কখনো কখনো আইসোলেশনের পারপাজে একটা সার্কিট ব্রেকার ওপেন হয়ে গেলে ফলটা যদি দূর হয়ে যায়, বাকি অংশটা যেখানে ফল্ট দূর হওয়ার পরে কোনো এফেক্ট নাই, ওখানে সার্কিট ব্রেকার একটা মেক করা লাগতে পারে, অর্থাৎ বন্ধ ছিল তাকে অন করে দেওয়া লাগতে পারে। বোঝা গেল কিনা, যে সেটা হচ্ছে ইউজুয়ালি ফল্টকে রিমুভ করার জন্য ব্রেক করাই দরকার হয়, কিন্তু সার্কিটের কন্টিনিউটি বজায় রাখার জন্য একটা জায়গায় ব্রেক করলে ওইটা ছাড়া সার্কিটের সিস্টেমের বাকি অংশগুলি কিন্তু ওয়ানই থাকে। কাজে কোনো কোনো জায়গায় তখন খোলা একটা সার্কিট ব্রেকারে বন্ধ করার প্রয়োজন হতে পারে, আদারওয়াইজ ওই দিকে সার্ভিস পাওয়া যাবে না। তো সেজন্য মেকের মতো, ব্রেকের মতো মেকের বিষয়টা আছে। কাজে এরা যে কাজ করে সার্কিট ব্রেকার গুলি, তাকে আমরা এখন ক্লাসিফাই করছি তিনটা ক্লাসে। যে পারফর্ম দ্য ফলোয়িং থ্রি ডিউটিস, একটা হলো ইট মাস্ট বি ক্যাপাবল অফ ওপেনিং দ্য ফল্টি সার্কিট অ্যান্ড ব্রেকিং দ্য ফল্ট কারেন্ট, মানে হচ্ছে যে ফল্ট হলে সেটা অবশ্যই খুলতে পারবে এরকম সক্ষমতা থাকতে হবে, ওপেন করার মতো সক্ষমতা থাকতে হবে। অ্যান্ড যেই কারেন্টটা ফল্ট কারেন্ট হিসেবে ছিল সেটাকে ব্রেক করতে পারে। এটার মানে কি, আমরা সার্কিট ব্রেকার গুলির, বিশেষ করে বড় বড় সার্কিট ব্রেকারের ক্যারেক্টারিস্টিক্স অপারেশন পড়ে বুঝেছি
যে শুধু সুইচটা খুলে দিলেই বা কন্ট্যাক্টটা খুলে দিলেই কাজ শেষ না, ওখানে কারেন্টের বিশাল একটা আর্ক থাকে, সেটাকে ডিসকন্টিনিউ করে দেওয়া এবং তারপরে সেটাকে জিরোতে শূন্যতে নামিয়ে আনা। সো দ্যাট ইজ কল্ড ব্রেকিং দ্য ফল্ট কারেন্ট। একটা হলো ওপেন করা, আর একটা হচ্ছে সেটাকে ব্রেক করা। ব্রেক করতে না পারলে কিন্তু ওই স্পার্ক চলতে থাকবে ওটার মধ্যে দিয়ে। সার্কিট ব্রেকার খোলা, কিন্তু হচ্ছে কারেন্ট কিন্তু যেতেই থাকবে ইনসুলেশনের ভিতর দিয়ে। তো ওইটা সাকসেসফুল হতে হবে। তো এটা হলো সার্কিট ব্রেকারের একটা কাজ। আর একটা কাজ হচ্ছে ইট মাস্ট বি ক্যাপাবল অফ বিং ক্লোজড অন এ ফল্ট সার্কিট, অন এ ফল্ট। এটা কিন্তু ওই যে দ্বিতীয়টা বললাম যে ফল্ট অবস্থায় এটার আবার ওপেন যেমন করলাম ওই সেম টানা, মানে অনেক সার্কিট ব্রেকারেরই তখন এটা যেহেতু একটা ফল্ট ঘটেছে, সে অবস্থায় সার্কিটের কন্টিনিউটি রক্ষার জন্য, ফল্টি সার্কিটের না, ওখান থেকে যে অংশটাকে আমরা সেপারেট করে ফেললাম সেইটাকে ক্লোজ করার প্রয়োজন হতে পারে। এটা হলো নিশ্চয়ই এটা তোমরা বলতে পারো যে বুঝবে কি করে। যখনই বোঝাশোনার ব্যাপারটা আসতেছে, মানে ইন্টেলিজেন্স, সার্কিট ব্রেকার আগেই বলেছি এগুলি হচ্ছে কর্মীর মতো। তো এখানে নির্দেশনাটা যাবে রিলের কাছ থেকে, অর্থাৎ ওরকম যদি প্রয়োজন হয়, যদি প্রোগ্রাম করে রাখতে হয় যে এই ব্রেকার যদি ওপেন হয় তাহলে কন্টিনিউটির জন্য ওই দিকে আরেকটা ব্রেকার অন হবে, যে ব্রেকারের কাজ হচ্ছে আহ একটা বাইপাস পথ তৈরি করে দেওয়া, মানে পাওয়ার ডাইভার্ট করে দেওয়া আর কি, ফল্টি লোড থেকে বাদ দিয়ে অন্য দিক দিয়ে পাওয়ার পাস করে দেওয়া। সেটা প্রয়োজন হলে এই চিন্তা ভাবনার কাজ করবে রিলে। কিন্তু রিলে তো আমরা এখনো পড়ি নাই, রিলে আমাদের আসতেছে ফিউচারে। আর 3 নাম্বার হচ্ছে ইট মাস্ট বি ক্যাপাবল অফ ক্যারিং ফল্ট কারেন্ট ফর এ শর্ট টাইম, ফর এ শর্ট টাইম while another circuit breaker in series is clearing the fault. এই তৃতীয় কথাটার ইয়ে হচ্ছে যে এ কিন্তু নিজে ওপেন হবে না, নিজে ওপেন হবে না, কিন্তু যখন পাশের একটা সার্কিট ব্রেকার ফল্ট ক্লিয়ার করতেছে তখন ওই ফল্ট কারেন্ট সে অ্যাটলিস্ট এখানে যেন টিকে থাকতে পারে, সে এটা টিকে যেন থাকতে পারে, এই সাহায্য ক্ষমতা তার থাকতে হবে। এই ব্যাপারে আমি একটু ড্রয়িং করি, যে এখানে কিন্তু সিরিজ কথাটা বলা আছে দেখো। তো পরবর্তীতে আমরা হয়তো স্কিম যেগুলি আছে, যে প্রোটেকশন স্কিম, এগুলি তো আমরা আলাদা আলাদা করে পড়ছি, যে সার্কিট ব্রেকার এই রিলে এই বা সেটা পড়বো। স্কিমে কিন্তু বলেছি যে কমপ্লিট, এই জন্য দেখো তোমাদের সিলেবাসটা একটু উল্টা করে আছে, আগেই স্কিম দিয়ে রাখছে। তুমি তোমার রিলের প্রোগ্রামিংটা বা অ্যাটলিস্ট তার অ্যালগোরিদমটা বুঝো না, সার্কিট ব্রেকার কোন মেকানিজমে কাজ করে বুঝো না, তো তুমি এটা স্কিম কিভাবে করবে, পারবে না। তো এখানে আমি একটা স্কিম দেখাই, যে মনে করো এই লম্বা একটা লাইন বরাবর হয়তো এরকম কিছু সার্কিট ব্রেকার আছে, যেহেতু এখানে সিরিজ বলতে তুমি সেইভাবেই ধরো। আর একটা লাইন মানে সিঙ্গেল লাইন ডায়াগ্রাম, মানে এখানে অনেক লাইন থাকতে পারে। এখন এদিকে ফল্ট ঘটলে এই নিয়ারেস্ট সার্কিট ব্রেকার অফ হওয়াই যথেষ্ট, আমার এই সবগুলি অফ হওয়ার প্রয়োজন নেই। তাহলে এটা অফ হলো, এর মধ্যে যে কারেন্ট গেল এগুলির মধ্যে এখান দিয়ে যদি কোনো ফিডার বের না হয় মাঝখান দিয়ে, কারণ সিরিজ বলা হয়েছে, এখান দিয়ে বের করলে তো সিরিজ হলো না, তখন সিরিজ প্যারালাল কম্বিনেশন হলো। এখান দিয়ে যদি তোমার ফিডার না বেরোয় তাহলে এই সেম কারেন্ট সব জায়গা দিয়ে যাবে। তো সেম কারেন্ট সব জায়গা দিয়ে গেলে সবগুলি ট্রিপ করার প্রয়োজন কিনা, তো এগুলির আসলে এত সহজ না, ব্যাপারটা এত সূক্ষ্ম, তোমাকে ওইভাবে চিন্তা করতে হবে যে এখানে হচ্ছে একই কারেন্ট যাবে হচ্ছে নর্মাল কারেন্টটা, ফল্ট কারেন্ট যাবে হচ্ছে এখানকার, যেহেতু এদিকে একটা ফল্ট ভোল্টেজ থাকে জানো, সেটার নেচারটা সেটা কোনো ফিক্সড ভোল্টেজ না, সার্ভিস ভোল্টেজ বা রেটেড ভোল্টেজটা ফিক্সড, ফল্টের ওটা হচ্ছে এই ডিস্টেন্স বরাবর এটা কমতে থাকবে। তার মানে এইখান থেকে এখানে ফল্ট কারেন্টটা হবে ওই ফল্ট ভোল্টেজ ডিভাইডেড বাই এতটুকুর ইম্পিডেন্স, সেটা যেহেতু কম এখানে অনেক বেশি কারেন্ট যাবে। এখানে কিন্তু ইম্পিডেন্স বেড়ে যাওয়ায় যেহেতু এই লাইনের লেন্থ বেড়ে গেছে, সে ফল্ট কারেন্ট কিন্তু এর মধ্যে কমে যাবে, তার মানে সেম ফল্ট কারেন্ট আসলে যাবে না। ওই কারণে এইটা 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 ট্রিপ করবে না। কিন্তু এখানে আমরা একটা জিনিস ভুলে যাচ্ছি, যে এটা 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 একই সার্কিট ব্রেকার কিনা। আরো একটা জিনিস ভুলে যাচ্ছি, সার্কিট ব্রেকারের ট্রিপ কয়েলের
এইটা কততে ট্রিপ করবে সেটা আগের থেকে ঠিক করে দেওয়া যায়। সো আমি এটা এই জন্য আঁকতেছি যে এটা প্রোটেকশন স্কিমে না, যে এখনই হয়তো বুঝতে পারবে না, যে মনে করো এটাকে আমি 5000 এম্পিয়ারে আমি হচ্ছে ফিট করলাম, এটাও 5000, এটা 5000, এটা 5000। তাহলে এটা ট্রিপ করলে এগুলি ট্রিপ করবে না, কারণ এসব জায়গায় 5000 কারেন্ট নাই। কিন্তু ওই যে যে সেট করা হয় প্লাগ সেটিং বলে, এগুলি কিন্তু আসলে চেঞ্জ করা যায়। তো চেঞ্জ করে প্রোটেকশন স্কিম এমন করা হয় যেখানে ফল কারেন্ট বেশি যাবে সেটার মধ্যে যে সেটিংটা করা হয় অন্যগুলিতে তার চেয়ে ডিফারেন্ট সেটিং রাখা হয়। ওই কারণেই এই যে তোমার হচ্ছে শর্ট টাইম হোয়াইল অ্যানাদার সার্কিট, ওই সময়ের মধ্যে তাকে টিকে থাকতে হবে। কিন্তু কেউ যদি ভুল করে এইগুলি আরো কমে সেটিং করে রাখে, কমিয়ে রাখে, যেমন 5000 বলছি, 4000, 3000, 2000, তাহলে এই ফল্ট কারেন্ট এখানে যখন 5000 যাবে, এখানে কিন্তু তখন 2000 গেলেও যেতে পারে, যেহেতু দূরে কারেন্ট কমে যায় এবং তাতেই সে ট্রিপ করে যেতে পারে। বোঝা গেল? তার মানে ব্যবসাগুলি সহজ না, অনেক কিছু মেপে টেপে এই কাজগুলি করতে হয়। এই এই সবগুলি সার্কিট ব্রেকার একই কোম্পানির, একই রকম দেখতে হলেও এরকম একটা বাসবার থেকে এরকম বের করলে এবং এই নির্দিষ্ট দূরে, মানে আসলে প্যানেল বোর্ডে, বাসবার তো প্যানেল বোর্ডে থাকে, ওখানে হলে সাধারণত সেটিং একরকম থাকে, অর্থাৎ এক্ষেত্রে কিন্তু প্যারালাল, তখন সেটিং একরকম থাকে, কিন্তু সিরিজে একরকম সেটিং দিয়ে এটা করা হয় না। সে কারণে একটা সিরিজের একটা অন হলে সবগুলি অন হয়ে যাবে, কারণ একটা, সরি, অফ, অফ হলে তো কাজ হয়ে যাচ্ছে, সব অন্যগুলিকে আমি খামাখা অফ করবো কেন? এই হচ্ছে ব্যাপারটা। ঠিক আছে, তো এই তিনটা কাজ বা ডিউটি আসলে আমরা সার্কিট ব্রেকার দিয়ে করাতে চাই। করেসপন্ডিং টু দ্য অ্যাবাভ মেনশন ডিউটিস, দ্য সার্কিট ব্রেকার হ্যাভ 3 রেটিং। এই যে যে কাজগুলি করবে এটার জন্য আমাদের 3টা রেটিং আছে, এবং কিন্তু করেসপন্ডিং রেটিং কিন্তু, হ্যাঁ, এটা কিন্তু করেসপন্ডিং। একটা হচ্ছে ব্রেকিং ক্যাপাসিটি, একটা হলো মেকিং ক্যাপাসিটি, আর একটা হচ্ছে শর্ট টাইম ক্যাপাসিটি। তাহলে প্রথমে আসি যে ব্রেকিং ক্যাপাসিটি কি। আমরা এটা এই তিনটা জিনিস আমরা আজকে ভালো করে শিখবো এবং সময় পেলে প্রবলেম সলভ করবো। ব্রেকিং ক্যাপাসিটি হচ্ছে এই যে এটা, ইট মেক্স মাস্ট বি ক্যাপাবল অফ ওপেনিং দ্য ফল্টি সার্কিট, এই কত দূর পর্যন্ত এইভাবে সে ব্রেক করতে পারে সেই ক্যাপাসিটিটা হচ্ছে ব্রেকিং ক্যাপাসিটি। আর এটা হচ্ছে এই যে মাঝখানে যে ক্লোজ করতে হবে ফল্টি অবস্থায়, সেটা হচ্ছে তার মেকিং ক্যাপাসিটি। আর আরেকটা হচ্ছে ওই যে কিছুক্ষণ যে তাকে টিকে থাকতে হবে বলা হচ্ছে, সেইটা হচ্ছে তার শর্ট টাইম ক্যাপাসিটি। ওকে, এখন আমরা শুরু করলাম ব্রেকিং ক্যাপাসিটি দিয়ে। ব্রেকিং ক্যাপাসিটি হচ্ছে ইট ইজ দ্য আরএমএস কারেন্ট। আমি আরএমএস টাকে হাইলাইট করে রেখেছি, এই আরএমএস যে হাইলাইট করেছি এটা মনে রাখতে হবে যে ইট ইজ দ্য আরএমএস কারেন্ট। ব্রেকিংটা কিন্তু আরএমএস, হোয়ারাস পরবর্তীতে আমরা জানবো যে আমাদের ওখানে যে ইয়া আছে মেকিং কারেন্ট, সেটা কিন্তু পিক কারেন্ট, নট আরএমএস। এই ডিফারেন্স গুলি বুঝতে হবে যে ব্রেকিং ক্যাপাসিটি হচ্ছে ইট ইজ দ্য আরএমএস কারেন্ট that a circuit breaker is capable of breaking at given recovery voltage and under a specific condition. কন্ডিশন গুলি ওখানে বলা থাকবে, যেমন পাওয়ার ফ্যাক্টর এত, তারপরে রেট অফ রাইজ, রিস্ট্রাইকিং ভোল্টেজ, এগুলি। The breaking capacity is always stated at the RMS value of fault current at the instant of contact separation. যখন কন্টাক্ট সেপারেশন মানে যখন ব্রেকিং শুরু হয় আর কি। ওই যে একটা ফিক্সড কন্টাক্ট, একটা ভেরিয়েবল কন্টাক্ট থাকে, তাই না? এই ফিক্সড কন্টাক্ট থেকে ভেরিয়েবল এবং কন্টাক্ট যখন দূরে সরে যায়, এই দূরে সরে যাওয়ার সময় থেকে এটা শুরু হয়। when a fault occurs, this is considerable asymmetry. এইটা ওই যে আমরা কিছু জিনিস স্কিপ করে আসছি, অর্থাৎ আসলেও তোমাদের সমস্যা নেই, তোমরা যারা পাওয়ার নিয়েছো, আমার ধারণা ওটা কি পাওয়ারের কোর্স না, ওটা কম্পালসারি, পাওয়ারের হলেও কম্পালসারি পাওয়ার সিস্টেম অ্যানালিসিস, যেটা আর কি, যেখানে সিমেট্রিক্যাল ফল্ট, অ্যাসিমেট্রিক্যাল ফল্ট পড়ানো হয়, সেটা থেকে তোমাদের জানার কথা যে 3 ফেজ থাকে হচ্ছে ব্যালেন্সড অবস্থায়, তারপরে যদি ফল্ট ঘটে, সব ফল্টে না, 3 লাইন টু গ্রাউন্ড ফল্ট হলে এখানে ইয়ে হয় না, অ্যাসিমেট্রি তৈরি হয় না। কিন্তু মনে করো একটা লাইন গ্রাউন্ডে লেগে গেল, বা দুটো লাইন একটা অপরের সাথে লেগে গেল, বা দুটো লাইন গ্রাউন্ডের সাথে লেগে গেল, তখন
কিন্তু ওই যে অ্যাসিমেট্রি তৈরি হবে। এটা খুব স্বাভাবিক, যে লাইনটা গ্রাউন্ডের সাথে তৈরি লেগে যাবে সেটার ভোল্টেজ 0 হয়ে যাবে, আর অন্যগুলির মধ্যে ভোল্টেজ থাকবে, তো অ্যাসিমেট্রি তো হবেই। তো বলছে যে when a fault occurs there is a considerable asymmetry in the fault current due to the presence of DC component, এবং ওই সিমেট্রিক অ্যাসিমেট্রিক ফল্ট অ্যানালিসিস সময় তোমরা আসলে দেখেছো যে ওখানে আসলে ডিসি কম্পোনেন্ট থাকে। ডিসি কম্পোনেন্ট মানে কি আসলে, মানে এসি থেকে হঠাৎ ডিসি আসলো কিভাবে? এটা হচ্ছে সিম্পল হিসাব, যে এক্স অ্যাক্সিস বরাবর আমরা টাইম প্লট করি, ওয়াই অ্যাক্সিস বরাবর ভোল্টেজ হলে ভোল্ট, কারেন্ট হলে কারেন্ট। এই ওয়াই অ্যাক্সিসটা যদি এক্স অ্যাক্সিসের রেফারেন্সে এই কারেন্ট বা ভোল্টেজ যেটা ওয়াই অ্যাক্সিসে প্লট করা হয়েছে সেটা যদি এক্স অ্যাক্সিসের রেফারেন্সে সিমেট্রিক না হয়, উপরে বা নিচে উঠে যায়, যেহেতু আমরা অ্যাসিমেট্রির কথা বলছি। অ্যাসিমেট্রি মানে কি, মানে সমান নাই। ছবি দেখাবো, একটু ধরতে ধরতে হবে, ছবি দেখাবো। তো উঠে যায়, তাহলে দেয়ার মাস্ট বি এ ডিসি কম্পোনেন্ট, কারণ এভারেজ নিলে এখন আর 0 হবে না। এটা পিওর সাইনোসয়েডালে, 3 ফেজ হোক আর সিঙ্গেল ফেজ হোক, পিওর সাইনোসয়েডালের সিমেট্রি থাকার কারণে, সিমেট্রি মানে এক্স অ্যাক্সিস এর উপরে নিচে সমান সমান, তার এভারেজ সবসময় 0 হয়, সো ডিসি ইজ 0। কিন্তু যখনই ফল্ট ঘটলো, আমরা মেনে নিচ্ছি অ্যাসিমেট্রি আছে, তো সেখানে তো এভারেজ 0 আসবে না, দ্যাট ইজ দ্য ডিসি কম্পোনেন্ট। ওকে, দ্য ডিসি কম্পোনেন্ট ডাইস অ্যাওয়ে র্যাপিডলি। এই ফল্ট করার পরে আমরা জানি ট্রানজিয়েন্ট অ্যানালিসিস করতে হয়। ফল্ট মানেই তারপর ট্রানজিয়েন্ট অ্যানালিসিস করতে হয়, মানে ধীরে ধীরে ওইটা আবার সিমেট্রিতে ফিরে আসে। এখন ফল্ট দূর হলে তো আস্তে আস্তে 0-র দিকে চলে যায়, যেহেতু ফল্ট দূর হয়েছে মানে ওপেন হয়েছে। আর যদি ফল্ট দূর করা না হয় তাহলে তো বার্নিং এর দিকে যায়, তার মানে হচ্ছে কারেন্ট ফিউজলি বাড়তে থাকে। তাহলে the DC component dies away rapidly, a typical decrement factor being 0.8 per second। মানে এই প্রত্যেক সাইকেলে তার আগের তুলনায় 0.8 ফ্যাক্টর গুণ করলে যতটুকু আসে ততটুকু হয়ে যাবে। ছবি দেখাই তোমাদের বলি, এটার মানেটা কি দেখো। নর্মালি এই যে লাল রঙের যে সাইন ওয়েভের মতো মনে হচ্ছে, তার থাকার কথা ছিল এই যে যে এক্স অ্যাক্সিস বা নর্মাল 0, এইটার উপরে নিচে সমান সমান থাকার কথা ছিল। নর্মাল 0 বা এই যে এক্স অ্যাক্সিস, এইটার উপরে নিচে সমান সমান থাকার কথা ছিল এই লাল দাগটার। এখন ওই অবস্থায় আমরা 0 এভারেজ পাবো, মানে ডিসি কম্পোনেন্ট নাই। কিন্তু যখন আমরা এইটা ফল্ট ঘটে, তখন আমরা কিন্তু জানি, কোথা থেকে জানি, যে এই 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 করতে আমরা এটা শুরু করি নাই, কিন্তু অন্য কোথাও তো পড়া আছে যে সিমেট্রিক্যাল কম্পোনেন্ট অ্যাসিমেট্রিক্যাল কম্পোনেন্টের ওই যে যে সিকোয়েন্স, তাই না, আমরা আঁকি, ওগুলির থেকে আমরা জানি যে এটা ডিসিমেট্রিক হয়ে যায়। সেক্ষেত্রে এর এভারেজ ইজ নো মোর 0, সো দেয়ার ইজ এ ডিসি কম্পোনেন্ট। আর পরে যে এই একটু আগে যে ফ্যাক্টরটার কথা বললাম, এই ফ্যাক্টরটার কথার অর্থ হচ্ছে যে এখানে যে ভ্যালু আছে, এই যে এক সাইকেল পরে এটা ওটার 0.8 হয়ে যাবে। মানে এটা যদি 10 হয়, এটা হচ্ছে 8, এটা হচ্ছে 6.4, এটা হচ্ছে তার সাথে 0.8 গুণ করো, ওইভাবে করতে থাকবে। তাহলে নিশ্চয়ই কঠিন কোনো টার্ম আমরা এখানে ইউজ করি নাই, যে ডিক্রিমেন্ট ফ্যাক্টর বিং 0.8 পার সাইকেল, প্রতি সাইকেল এখান থেকে এই পর্যন্ত একটা সাইকেল, প্রতি সাইকেলে আগের ভ্যালুর চেয়ে 0.8 টাইম হবে, অর্থাৎ 0.2 টাইমস কমে যাবে, 20% কমে যাবে। এই অবস্থায় আমরা এখানে ডিডি প্রাইম একটা আমরা সেকশন দিলাম। সেকশন নেওয়া মানে অন্য কিছু না, এখানে যদি আমরা দেখি এই যে হচ্ছে নর্মাল 0, এই নর্মাল 0 থেকে এই দিকে হচ্ছে এই এনভেলপটা, এই দিকে হচ্ছে এটা, তাহলে নিচে কম আছে উপরে বেশি আছে, সো দেয়ার মাস্ট বি এ পজিটিভ এভারেজ ভ্যালু। ওই পজিটিভ এভারেজ ভ্যালুটা হচ্ছে এই যে এটা, এইটাই হচ্ছে তার ডিসি ভ্যালু। আমরা নাম দিলাম ওয়াই, ওয়াই নাম দিলাম। আর এইখানে আমরা সবকিছু কিন্তু এখন আমরা মাপতেছি এই ডি বরাবর, কারণ প্রতিটা ক্ষেত্রে তো সেটা কমে যাচ্ছে, বাম দিকে কিন্তু বেশি ছিল ফল ঘটার পর।
ডান দিকে কিন্তু, আর ফল্ট না ঘটলে তো ওটা কিরকম থাকতো, সাইন ওয়েভ থাকতো, সিমেট্রিক, সেটা তো জানোই। তো ওই জন্য আমরা ধরে নিচ্ছি যে এই টি ইকুয়াল টু জিরোতে এখানে ফলটা ঘটেছে, তারপরে এটা ফল্ট কারেন্ট উঠে গেছে, তারপরে সেটা কমা শুরু হয়েছে ধীরে ধীরে, প্রতিবার সেটা কমে যাচ্ছে এই। কিন্তু এইখানে এই এক্স ইকুয়াল টু হচ্ছে তার আরেকটা ভ্যালু, এবং সেই ভ্যালুটা হচ্ছে তার এসি ভ্যালু। অর্থাৎ এসি ভ্যালু এবং ডিসি ভ্যালু দুইটা থেকে আমরা টোটাল একটা, এই যে এখানে হচ্ছে ব্রেকিং কারেন্ট, সেটা আমরা বের করব। তো এখানে আসি, ওই ডায়াগ্রামটা মনে রাখতে হবে যে এক্স ইজ দ্য ম্যাক্সিমাম ভ্যালু অফ এসি কম্পোনেন্ট। তাইলে এখানে যে এক্স দেখিয়েছে, এই এক্স কিভাবে ম্যাক্সিমাম হলো দেখো, এই এক্স হবে হচ্ছে, যেহেতু ডি বরাবর নিয়েছি, এই পয়েন্টটা হচ্ছে এক্স, যদিও এরোর মাথাটা একটু ভুল ইন্ডিকেট করতেছে। এইটা ওয়াই, সেটা কিন্তু ব্যাখ্যা করছি, ডিসিটা হচ্ছে ওয়াই, মানে এখান থেকে এই এনভেলপ থেকে এই এনভেলপ পর্যন্ত আমরা পিক টু পিক ধরে নিতে পারি, যদিও বলবা এই পর্যন্ত ধরা উচিত, কিন্তু এই ইনস্ট্যান্টে আমরা ডিডি ক্রস সেকশন নিয়েছি, তো সেকশন নিয়েছি, ক্রস সেকশন না সেকশন। তো এইটা এনভেলপ টু এনভেলপ ডিস্টেন্সের মাঝামাঝিটা হবে হচ্ছে ডিসি ভ্যালু, আর এখানকার পিক ভ্যালু হচ্ছে এটা। তো এক্স কে এখানে দেখালেই ভালো হতো। এনিওয়ে বোঝা যাচ্ছে, এক্স এক্স যদি আরএমএস বলতো তাহলে ঠিক আছে, ওটার আরএমএস টা এরকমই হওয়ার কথা, কারণ এটা বাই রুট টু হচ্ছে আরএমএস। কিন্তু এখন এখানে ডেফিনেশনটা কাজে লাগবে। ওই ডিডি সেকশন বরাবর, ডিডি প্রাইম সেকশন বরাবর এক্স হচ্ছে ম্যাক্সিমাম ভ্যালু, এক্স হচ্ছে ম্যাক্সিমাম ভ্যালু, তাইলে ওয়াই হচ্ছে তার ডিসি কম্পোনেন্ট। তো দেখো, সিমেট্রিক্যাল ব্রেকিং কারেন্ট, সিমেট্রিক্যাল ব্রেকিং কারেন্ট, এইটা হচ্ছে ডেফিনেশন হচ্ছে যে এটা হচ্ছে RMS value of AC component, that is peak value divided by root 2, আর asymmetrical ব্রেকিং কারেন্ট হচ্ছে তোমার টোটাল কারেন্টের থেকে যে আরএমএস আছে সেটা, সেটা হচ্ছে ডিসি কম্পোনেন্ট স্কোয়ার আর এসির আরএমএস স্কোয়ার ডিভাইডেড, দুটো যোগফলের রুট ওভার। এখানে এই কাণ্ড না করলেও হতো, সেক্ষেত্রে ডিসি স্কোয়ার প্লাস পিক স্কোয়ার বাই 2 লিখতে হতো, হোল রুট দিলেও হতো এটা। যারা এখন এটা বুঝতে পারছেন আমি সহজ করে দেই। সিমেট্রিক্যাল কেন আসলে, যে এখানে কিন্তু সিমেট্রিক্যাল, দেখো সিমেট্রিক্যাল ব্রেকিং কারেন্ট, আসলে এটা অ্যাসিমেট্রিক্যাল আমরা জানি, এটা আমরা অ্যাসিমেট্রিক্যাল জানি, কিন্তু অ্যাসিমেট্রি থেকে সিমেট্রি যাওয়ার জন্য এই ডিসি কম্পোনেন্টকে জিরো করে দিলেই ওটা ওই কাজ হয়ে যায়, মানে এখানে কোনো এভারেজ ভ্যালু নাই, মানে হচ্ছে ওটা ততক্ষণে ওটা ইয়ে হয়ে গেছে, সিমেট্রিক হয়ে গেছে। যেই অবস্থায় এটার মান জিরো হবে, ডান দিকে আস্তে আস্তে আসতেছে, কিন্তু এই যে এখানে তো ওটা জিরো হয়ে গেছে, তো এখানে জিরো হওয়ার পরেই কিন্তু এটা আসলে সিমেট্রিক হয়ে গেছে, তখন কিন্তু এটা এইভাবে চলতে থাকবে। যদি এই ধরনের ফল্ট আন্ডার আন্ডার ফল্ট কন্ডিশনে এগুলো যদি তোমরা দেখো, এটা দেখবা যে এরপরে এটা কিন্তু এইভাবে চলতে থাকে, নেক্সট জায়গায় যখন সিমেট্রিক হয়ে যায়, মানে হচ্ছে তখন এখানে সাইন ওয়েভ পারসিস্ট করে, এইভাবে সাইন ওয়েভ পারসিস্ট করে। ওকে ওকে, তো আসি এবার। যদিও ওয়েভ ইজ অ্যাসিমেট্রিক, কিন্তু আমরা সিমেট্রিক একটা ডেফিনেশন দিয়ে দিলাম, তো এই অংশটা হলো সিমেট্রিক, এটা অ্যাসিমেট্রিক, এবং দুইটার, সরি, এটা সিমেট্রিক, এটা ডিসি, এবং এই দুইটার থেকে যে আরএমএস নেবো সেটা হচ্ছে অ্যাসিমেট্রিক। এখানে একটা প্যাচ আছে, জটিল প্যাচ। ইট ইজ কমনলি, it is common practice to express this breaking capacity in MVA। জিনিসটা আসতেছে হচ্ছে কারেন্টের অ্যাম্পিয়ারে, এতক্ষণ পর্যন্ত যে ফর্মুলা লিখেছে ওগুলি অ্যাম্পিয়ারে আসছে, কিন্তু এটা একটা প্র্যাকটিস, মানুষ এভাবেই করে, মানে এই সংক্রান্ত সংশ্লিষ্ট ক্ষেত্রের লোকজন এটাকে এমবিএ তে প্রকাশ করে, এবং এখান থেকে একটা প্যাচ লেগেছে দেখো।
সেটা হচ্ছে যে এমবিএ বের করার সময় টেকিং ইনটু অ্যাকাউন্ট দ্য ব্রেকিং রেটেড কারেন্টের সাথে রেটেড সার্ভিস ভোল্টেজ গুণ করে। ফর্মুলা দিয়ে দেখাই দিচ্ছি তখন কি হয়, যে যদি কোনো একটা সিস্টেমে আই ইজ দ্য রেটেড ব্রেকিং কারেন্ট হয়, এখানে এই ব্রেকিং এর আগে কিন্তু রেটেড কথাটা আছে, এটা ভালো করে মনে রাখবা, যে যদি রেটেড ব্রেকিং কারেন্ট হয় এবং ভি যদি রেটেড সার্ভিস ভোল্টেজ হয়, এটা কিন্তু ব্রেকিং ভোল্টেজ কিছু না। সেই সময় এই দুটোর গুণফল ইন্টু √3, তার মানে √3 VI, এটা হচ্ছে ভোল্ট অ্যাম্পিয়ার, তার সাথে 10⁻⁶ করলে ওটা এমবিএ তে চলে যাবে। এভাবে ব্রিটিশ এবং আমেরিকান ইয়েতে কিছু অমিল আছে, সেই জন্য এত আলোচনা। আমি এটা আগেও করেছি যে বাংলাদেশের ভোল্টেজ সিস্টেম ইউরোপিয়ান ইয়ের সাথে যায়, সেজন্য ইন বাংলাদেশ or Europe it is usual practice to take braking current equal to the symmetrical braking current। মানে হচ্ছে কি, মানে ডিসি কম্পোনেন্টটা বাদ দিয়ে হিসাব করা হয় ইউরোপিয়ান স্ট্যান্ডার্ডে, যেটা বাংলাদেশে ফলো করা হয়, ওই যে ওয়াই যেটা ওটা। However, American practices is to take braking current equal to asymmetrical braking current, তার মানে RMS স্কয়ার প্লাস ডিসি স্কয়ার রুট ওভার করা হয়, অর্থাৎ ফর্মুলা অনুযায়ী ওদের রেটেড কারেন্ট বেশি আছে, ডিসি কে ওরা বাদ দেয় না। Thus the American rating gives a circuit breaker given in a circuit breaker to a circuit breaker is higher than the Bangladesh or European rating। ওটা কিন্তু মনে রাখবা। আর আরেকটা প্যাচ আছে, সেটা হচ্ছে আমরা যে গুড করলাম রেটেড ব্রেকিং কারেন্ট। তো হোয়াট ইজ রেটেড ব্রেকিং কারেন্ট? ব্রেকিং কারেন্ট তো ব্রেকিং কারেন্ট, এবার রেটেড কেন? তো সেই প্যাচটা এখানে খোলার চেষ্টা করতেছি। দেখো, it seems to be illogical, কোন জিনিসটা illogical, to give braking capacity MVA in MVA since it is obtained from the product of short circuit current and rated সার্ভিস ভোল্টেজ। কিন্তু যখন কোনো কিছু শর্ট সার্কিট হয়, ওখানে সার্ভিস ভোল্টেজ কিন্তু জিরো হয়ে যায়, শর্ট সার্কিট অবস্থায় তো ভোল্টেজটা থাকে না। So when the short circuit current is flowing, there is only a small voltage, ওটা is zero আর কি, across the breaker contact, while the service voltage appears across the contact only after the current has been interrupted। মানে যখন ইন্টারাপশন শেষ হয়ে যায়, সার্কিট ওপেন হয়ে যায়, তখন সার্ভিস ভোল্টেজটা পাওয়া যায় এই ব্রেকারের অ্যাক্রসে। কেন? ওপেন সার্কিট অবস্থায় তো সিস্টেম ভোল্টেজ পাওয়া যাবে, এটা স্বাভাবিক। এটা সুইচ খুলে গেল, খোলা অবস্থায় এখানেই তো তুমি সোর্স ভোল্টেজটা পাবে, কারণ ওপেন অবস্থায় ওপেন সার্কিট ভোল্টেজ কেভিএল লেখো, দেখো সোর্স ভোল্টেজ ওখানে চলে আসবে। আর যখন ক্লোজ থাকে, যখন ওই সার্কিটের সুইচের অ্যাক্রসে ভোল্টেজ থাকে সামান্য, শর্ট সার্কিট ভোল্টেজের মতো। এই জন্য এই দুটো জিনিস গুণ করা বেশ ঝামেলার, ইললজিক্যাল। সেজন্য বলা হচ্ছে the product of two quantities which do not exist simultaneously in the circuit। এরকম দুটো জিনিস গুণ করে তো লাভ নাই। শর্ট সার্কিট কারেন্ট আর সার্ভিস ভোল্টেজ কখনই একসাথে পাওয়া যায় না। যখন আমি শর্ট সার্কিট কারেন্ট পাই, তখন সার্ভিস ভোল্টেজ নাই, ওখানে শর্ট সার্কিট ভোল্টেজ জিরো। আর যখন আমি ওইটার অ্যাক্রসে, একটা সুইচের অ্যাক্রসে বা ব্রেকারের অ্যাক্রসে সার্ভিস ভোল্টেজ পাই, ততক্ষণে তো ফল্ট অবশ্যই ইন্টারাপ্ট হয়ে যাবে, সার্কিট ইন্টারাপ্ট হয়ে যাবে, মানে ফল্ট কারেন্ট জিরো হতে হবে। এই দুটো জিনিস একসাথে হয় না। সেজন্য শর্ট সার্কিট কারেন্টকে সার্ভিস ভোল্টেজ দিয়ে গুণ না করে এই যে স্টার্ট দেওয়া, therefore the agreed international standard of specifying braking capacity is defined as the rated symmetrical braking current at a rated voltage। এবার কিছু বুঝলা কিনা? this rated symmetrical braking current is not the short circuit current। এটা হচ্ছে আলাদা করে ডিফাইন করে নেওয়া হয় যে রেটেড সিমেট্রিক্যাল ব্রেকিং কারেন্ট মানে হচ্ছে এই
আমরা যে এটা দিয়ে ইললজিক্যাল শুরু করছিলাম সেটা হচ্ছে যদি শর্ট সার্কিট কারেন্টকে সার্ভিস ভোল্টেজ দিয়ে গুণ করতাম, তা আমরা কিন্তু এখানে শর্ট সার্কিট কারেন্টকে সার্ভিস ভোল্টেজ দিয়ে গুণ করছি না, রেটেড সিমেট্রিক্যাল। সেজন্য আমি এখানেও কিন্তু বলছিলাম যে ফর্মুলায় এই যে রেটেড ব্রেকিং, এই রেটেডটা ভালো করে কিন্তু খেয়াল রাখবা। এবার আসি আমরা মেকিং কারেন্টে, এটা আরো জটিল। হ্যাঁ, 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 হুম, ওইটাই, ওইটাই কিন্তু আমরা কিন্তু শর্ট সার্কিট কারেন্ট ডিফাইন করে নাই। হ্যাঁ, রেটেড, হ্যাঁ রেটেড, রেটেড সিমেট্রিক্যাল যেটা ডিফাইন করেছি ওইটা। রেটেড শর্ট সার্কিট কারেন্টটা তো তোমার যখন শর্ট সার্কিট করবে তখন তার মধ্যে কি কি থাকবে উই ডোন্ট নো, মানে দুটোই থাকতে পারে, নাও থাকতে পারে। দুটো থাকতে পারে মানে কি, মানে ডিসি কম্পোনেন্ট থাকতে পারে, কিন্তু এটা আমরা ইয়েতে নিচ্ছি না। হ্যাঁ, হ্যাঁ, যা আসে ওই অবস্থায় যা আসে আসলো। আচ্ছা, আমরা এখন যাচ্ছি সেকেন্ড ইয়াটায়, যেটা হচ্ছে মেকিং ক্যাপাসিটি। তো মেকিং ক্যাপাসিটি ইজ অলওয়েজ এ পসিবিলিটি অফ ক্লোজিং অর মেকিং। ওই যে বললাম যে কেন, যে সেটা হচ্ছে যে যেইটাকে আমি ব্রেক করতেছি ওটাই মেক করবে এমন কোনো কথা নাই, কিন্তু সার্কিট ব্রেকার কোনো না কোনো সময় তাকে মেক করা লাগতে পারে। এটা কিন্তু ফল্টি অবস্থায় মেক। নর্মালি সার্কিট ব্রেকার দিয়ে অন অফ তো আমরা করি, বাসায়ও করি কিন্তু অনেক সময় এসি টেসি এগুলি, তখন তো ফল্ট না। ফল্ট কন্ডিশনে সেটা মেক করার যে ক্যাপাসিটি, এইটা ডিফাইন করা হচ্ছে, it is the ability to withstand and close successfully against the effect of electromagnetic forces। এই যে ব্রেকিং এর সময় এই ইলেকট্রোম্যাগনেটিক ফোর্সটা আমরা ওইভাবে কনসিডারেশনে নেই নাই। এটার কারণ হচ্ছে যে যখন আমরা ব্রেক করি তখন ওখানে অলরেডি ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স থাকে। কিভাবে থাকে? যখন ব্রেক করি তখন অলরেডি কারেন্ট থাকে। যখন কোনো একটা সার্কিট ব্রেক করি তখন ওর মধ্যে অলরেডি কারেন্ট থাকে। সো হোয়েন দেয়ার ইজ এ কারেন্ট দেয়ার ইজ এ electromagnetic force. Electromagnetic force is related to current, and electrostatic force is related to voltage. Simple physics এর formula, electromagnetic force is related to current, আর electrostatic force is related to voltage। যখন একটা ব্রেকারের মধ্যে দিয়ে কারেন্ট পাস করতে থাকে তখন সেখানে একটা ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স অলরেডি থাকে, অলরেডি এই ফোর্সটা চালু আছে। এইটাকে ব্রেক করতে গেলে, আমি ব্রেকের কথা বলছি, ব্রেক করতে গেলে সহসায় এটা ভাঙবে না। ভাঙতে চায় না দেখি ওই যে কারেন্ট দেখা যাচ্ছে আর কন্টিনিউ করছে, কন্টিনিউ করছে, কন্টিনিউ করছে, মানে সেই অবস্থায় ওইখান থেকে এনার্জি অ্যাবজর্ব করে নেওয়ার একটা মেকানিজম বের না করলে ওর ভাঙা যাবে না। ছোটখাটো হলে তো আলাদা কথা, ফোর্স কম, কোনো সমস্যা না, খুলে ফেললাম। কিন্তু বড় সড়ো হলে এই, তাহলে আমরা যত মেকানিজম আলাপ করছি যে এটাকে ভ্যাকুয়ামের মধ্যে করা যায়, এটাকে SF6 এর মধ্যে করা যায়, এটাকে অয়েলের মধ্যে করা যায়, যত মেকানিজম, এটাকে ইয়ারের ব্লো দিয়ে এটাকে থামিয়ে দেওয়া যায়, এই যা কিছু বলেছি সবই হচ্ছে ওই ফোর্স অলরেডি এক্সিস্টিং সেটাকে ধ্বংস করার জন্য। সেটাকে ওই জায়গা থেকে ইভেন স্প্রিং দিয়ে তো আমরা করি, মানে আমরা বলতেছি কন্টাক্ট মেক বা ব্রেক, কন্টাক্ট তো এমনি এমনি যাবে না, বারবার বলছি। সামটাইমস ইট ইজ স্প্রিং লোডেড, সামটাইমস ওখানে সলিনয়েড বা মোটর জাতীয় জিনিস থাকে যারা চালু হয়ে এটাকে খুলে দেয়। কিন্তু মেকিং মানে হচ্ছে ক্লোজিং, তার মানে এর আগে ওখানে ওই ফোর্সটা নাই। এখন আমি যখন মেক করতে যাব ফল্টি অবস্থায়, তখন মেক করতে করতে কিন্তু ওখানে কারেন্ট পাস করা শুরু করবে এবং তখন ওখানে ওই ফোর্সটা আসবে, যেইটাকে
আমি তো কন্ট্যাক্ট দিতে যাচ্ছি, তো কন্ট্যাক্ট নিশ্চয়ই এটা রিভার্স ফোর্স দিয়ে করব। মানে হচ্ছে খোলার সময় যদি আমি স্প্রিং দিয়ে টান দিয়ে করে থাকি, এবার নিশ্চয়ই স্প্রিং দিয়ে ঠেলা দিয়ে করতে হবে। পুল করে থাকলে পুশ করতে হবে, পুশ করে থাকলে পুল করতে হবে। আর খোলার সময় পুলই করা হয়, মানে টান দিয়ে খোলা হয়। আর আটকানোর সময় নিশ্চয়ই পুশ করতে হবে। তো সেই জন্য এই কারেন্ট যখন এখানে এখন আসবে, সে এবার যে ইলেকট্রো কি ওই যে ফোর্সটা তৈরি করবে, ওইটার সাথে তারে পাল্লা দিতে হবে। আর এইটা আসে হচ্ছে সরাসরি ইনস্ট্যান্টিনিয়াস কারেন্টের স্কোয়ার থেকে। এই এই ইলেকট্রোস্ট্যাটিক ইলেকট্রোম্যাগনেটিক ফোর্সের পরিমাণটা, সেই জন্য এটার ক্যাপাসিটি বের করার সময় আমাদের অন্য ফর্মুলায় যেতে হবে। আগের বার আমরা জাস্ট করেছি কি আরএমএস ভ্যালু নিয়ে ছেড়ে দিয়েছি। আরএমএস ভ্যালু, ডিসি ভ্যালু, আসলে ডিসি ভ্যালুটা কিন্তু আরএমএস করেছি শেষ পর্যন্ত। ওই যে দেখো স্কোয়ার যখন করেছি ওইটাই, এটা কিন্তু শেষ পর্যন্ত আরএমএস হয়েছে, লেখাও আছে আরএমএস ভ্যালু অফ টোটাল। কিন্তু এই ফর্মুলার মধ্যে থাকলে হবে না। কি বললাম? এটাকে ইনস্ট্যান্টেনিয়াস এর স্কোয়ারে নিতে হবে, সেই কথাটাই এখানে বলা আছে। শর্ট সার্কিট, ওটা না, এটা না, এই যে এখানে, এই যে the ability to these forces are proportional to the square of maximum instantaneous current. তো এখন ডোন্ট গেট কনফিউজ, এটা কি ম্যাক্সিমাম কারেন্ট না ইনস্ট্যান্টেনিয়াস কারেন্ট? এটা ইনস্ট্যান্ট কারেন্টই, কিন্তু ইনস্ট্যান্ট কারেন্টের মধ্যে সবচেয়ে যেটা ম্যাক্সিমাম সেটা, মানে ইনস্ট্যান্টেনিয়াস কারেন্টের মধ্যে সবচেয়ে বড় যেটা, মানে পিক গুলির মধ্যে সবচেয়ে বড় পিক, এই হচ্ছে কথা। এই কথার মানে যারা কনফিউশন থাকলে আমি একটু তোমাদের দেখায় আসি। এটাও পিক, এটাও পিক, এটাও পিক, এটাও পিক, সবই পিক। এখন যখন আমরা পিওর সাইনোসয়েডাল লিখি তখন আমরা একটা পিক বলি, বিকজ অল পিক আর ইকুয়াল। এখন এতগুলি যে পিক, এই কোন পিক তুমি নিবা? আমরা যদি বলি যে ইনস্ট্যান্টেনিয়াস পিক কারেন্ট, তার মানে হচ্ছে দিস কারেন্ট ইজ ইনস্ট্যান্টেনিয়াস। এটার মধ্যে পিক মানে হচ্ছে ইনস্ট্যান্টেনিয়াস, কিন্তু লালটার যে কোনো অংশ যে কোনো টাইমে ইট ইজ ইনস্ট্যান্টেনিয়াস, মানে এনি ইনস্ট্যান্ট, অ্যাট এনি ইনস্ট্যান্ট। এগুলির মধ্যে সবচেয়ে বেশি কোনটা? এটা, তাহলে এই পিকটা হচ্ছে নিতে হবে। তো সেই জন্য বলছি ইনস্ট্যান্টেনিয়াস পিক কারেন্ট ইজ proportional to the square of the maximum instantaneous current. ম্যাক্সিমাম মানে পিক, এই ম্যাক্সিমাম মানে পিক, ইনস্ট্যান্টেনিয়াস কারেন্ট। তো এইটা therefore making capacity is started in terms of peak value of current instead of RMS। RMS নিয়ে চলবে না। এবং এই যে পরবর্তীতে আমি এখানে এখানে উল্লেখ করে দিছি, the value of peak current of the current including DC component during the first cycle। তো যে একটু আগে যেটা দেখাইলাম, আমি অবশ্যই বলেছি যে এগুলির মধ্যে সবচেয়ে বেশি এটা। ডিসি আসলে কোথা থেকে? তুমি যদি এইখানে নাও, এইখানে যদি এই হচ্ছে নন জিরো, নর্মাল জিরো, এটা থেকে দেখো কত উপরে আছে, নিচে কোনো কিছু নাই। সো ইট ইজ নেভার ব্যালেন্স, সো ইট হ্যাভ এ ডিসি, তাই না? তার মানে এইটা যদি আমি নেই, এর মধ্যে ডিসি ইনক্লুডেড হয়ে গেল, আলাদা করে কিছু করতে হবে না। তাহলে ওইখান থেকে আমি যেটা পাবো ক্যাপাসিটি, সেটা হবে আমার মেকিং ক্যাপাসিটি। এখন এটাকে আরো সহজ করা যাবে, জটিল হবে না যদি তুমি এটা মাথায় রাখো যে জাস্ট পিক হচ্ছে গিয়ে হয় আরএমএস ভ্যালুর √2। পিকটা হয় আরএমএস ভ্যালুর √2, এটা তো আমরা জানি। কিন্তু আরো একটা 1.8 দিয়ে গুণ করতে হবে। এইটা যেহেতু ও যে ডিসিটা ভিতরে আসতেছে, তো ডিসিটা ভিতরে আসতেছে মানে পিকটা যে অনেক উপরে উঠে গেলে অ্যাসিমেট্রির কারণে, ওইটা তো নর্মাল জিরো লাইনের সাথে সিমেট্রিক না, নিচে নাই উপরে আছে। যদি নিচে উপরে সমান সমান থাকতো তাহলে এটা আসলে অন হতো, অন। নিচে উপরে সমান সমান থাকলে অন হতো। এখন ওয়ান দিয়ে এটাকে গুণ করলে কি হতো? √2 হতো। তো √2 হচ্ছে নর্মাল পিকের চেয়ে √2 টাইমস, এটা হচ্ছে ম্যাক্সিমাম কারেন্ট পাইলাম। নর্মাল ইয়েতে আরএমএস এর চেয়ে √2 গুণ করলে এটা। তো এখন 1.8 অফ আরএমএস মানে হচ্ছে এটা অলরেডি উপরের দিকে আছে, এটা বোঝাচ্ছে। তাকে √2 দিয়ে গুণ করলাম, তার মানে হচ্ছে পিকে পৌঁছে গেলাম। এবং আলটিমেটলি দুটোর প্রোডাক্ট হচ্ছে 2.55। তো সো মেকিং ক্যাপাসিটি ইজ
2.55 সিমেট্রিক্যাল ব্রেকিং ক্যাপাসিটি। সিমেট্রিক্যাল ব্রেকিং ক্যাপাসিটিটা কি? ডিসি বাদে বাকি যে আরএমএস আছে সেইটা, বুঝতে পারছো কিনা? তো এই যে √2 দিয়ে গুণ করতে হয় কাকে? √2 দিয়ে গুণ করতে হয় আরএমএস কে। সেই আরএমএস অংশটাই তো সিমেট্রিক্যাল ব্রেকিং, কিন্তু তাকে √2 না দিয়ে এই যে 1.8 দিলাম, এটার মধ্যে কিন্তু ডিসি চলে আসছে। কাজে এখানে যে বলছি ইনক্লুডিং ডিসি, ইনক্লুডিং ডাবলিং ইফেক্ট, ওখানে কোথায় জন্য ইনক্লুডিং ডিসি বলছি? মানে অবশ্যই ডিসি থাকবে। তোমরা এটা এটা বুঝো যে যদি আমি একটা আরএমএস ভ্যালু 10 থাকে, তাহলে 10 ইন্টু √2 মানে 14.14, এটা হচ্ছে আমার পিক ভ্যালু। কিন্তু তার সাথে আরো 1.8 গুণ করতেছি, সে যেহেতু উপরের দিকে উঠে গেছে, দ্যাট ইজ দেয়ার ইজ এ ডিসি কম্পোনেন্ট। সেই ডিসি কম্পোনেন্ট কত আমার জানার দরকার নেই। এটা হলো গিয়ে 1.8 দিয়ে গুণ করলে ওইটার মধ্যে ডিসি চলে আসে। আচ্ছা, এখন উল্টা যদি আমি তোমাদের ক্যালকুলেশন করতে বলি যে তাইলে এখানে ডিসি কত বলো তো, সেটা বের করবা কিভাবে? সেটা বের করার জন্য ব্যাক ক্যালকুলেশন করলেই তুমি পারবে যে যেহেতু ডিসি ওখানে নিয়েছি, তার মানে এই ভ্যালুটা হচ্ছে সিমেট্রিক ব্রেকিং ক্যাপাসিটি স্কোয়ার প্লাস ডিসি স্কোয়ার ইকুয়াল টু দিস। তাহলে সিমেট্রিক ব্রেকিং যদি 1 ধরো, তাহলে ওখান থেকে তুমি দেখবে ডিসি ভ্যালুটা পেয়ে যাবে। বুঝতে পারছো? 1 স্কোয়ার প্লাস ডিসি স্কোয়ার √ওভার ইকুয়াল টু হচ্ছে 1.8। তাহলে ডিসি ইকুয়াল টু কত বের করলে তুমি দেখবা পেয়ে যাবা। বুঝছো? ডিসির জন্য কত ধরছি বললাম না, ডিসি ইনক্লুডেড, এর জন্য কত ধরছি এটা বের করা যাবে। এটা হচ্ছে 1.8 1.5, ডিসি হচ্ছে 1.5। ওকে, আর তিনটার মধ্যে লাস্ট যেটা আছে, লাস্টটা হচ্ছে শর্ট টাইম রেটিং। হোয়াট ইজ শর্ট টাইম রেটিং? ইট ইজ দ্য পিরিয়ড, মনে আছে কিনা, যে যে সময়ের জন্য সে সহ্য করে থাকতে পারবে, ফর হুইচ দ্য সার্কিট ব্রেকার ইজ এবল টু ক্যারি ফল্ট কারেন্ট while রিমাইনিং ক্লোজড। ও কিন্তু ট্রিপ করলে হবে না। শর্ট টাইম রেটিং হচ্ছে ট্রিপ না করে যেটা সে সহ্য করে থাকবে। এটা কখন? নর্মাল সার্কিট ব্রেকার কেউ এটা করা লাগতে পারে, এবং নিয়ার বাই সার্কিট ব্রেকারও করা লাগতে পারে। নিয়ার বাই সার্কিট ব্রেকার কখন করবে? ওই যে একটা সার্কিট ব্রেকার ফল্ট ক্লিয়ার করে দিল, অন্যগুলির তখন অফ হওয়া দরকার নেই, ট্রিপ করা দরকার নেই। আর সেম সার্কিট ব্রেকার কখন হবে? এটা হবে যে ওই যে টেম্পোরারি ফল্ট যদি হয়, বার্ড ফল্ট ওইগুলি, তখন আমরা চাই যে ও সহ্য করে থাকুক, ও এটা ট্রিপ করে না বসুক, ট্রিপ না করুক, সেটাই আমরা চাই। হ্যাঁ, তো এই শর্ট সার্কিট শর্ট টাইম রেটিংটা 1 থেকে 2 সেকেন্ড হয়, আফটার হুইচ দ্য ফল্ট ইজ অটোমেটিক্যালি ক্লিয়ার। এটা হলো সেলফের জন্য। সেলফ মানে প্রত্যেকটা সার্কিট ব্রেকারই তার নিজের আশপাশে কিছু ঘটলে এই এতটুকু সময়ের জন্য সহ্য করে, তার চেয়ে বেশিক্ষণ যদি থাকে তাহলে সে ট্রিপ করে দেবে। ইন দ্য ইন্টারেস্ট অফ কন্টিনিউটি অফ সাপ্লাই, the breaker should not trip in such situation. বুঝছো তো? This means that the circuit breaker should be able to carry high current safely for more some periods while the remaining closed. They should have proven short time rating. However, if the fault persists for a long duration, a duration longer than the specific time limit, the circuit breaker will trip, discontinuing the fault. মানে এই শর্ট টাইম রেটিং এর মধ্যে ও ট্রিপ করাবে না, এর চেয়ে বেশি, জাস্ট বেশি না, এখানে একটা ব্যান্ড থাকে যে আরো আরো খানিকটা বেশি পারসিস্ট করলে সেটাকে খুলে ফেলে। আচ্ছা, সো শর্ট টাইম রেটিং অফ এ সার্কিট ব্রেকার ডিপেন্ডস আপন দ্য ইটস অ্যাবিলিটি টু উইথস্ট্যান্ড দ্য ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স ইফেক্ট এন্ড দ্য টেম্পারেচার ইফেক্ট। মানে হচ্ছে ওখানে সে সহ্য করতে পারবে কি পারবে না, এটা ঠিক করে দেওয়া হয় দুটো জিনিসের উপর। একটা জিনিস হচ্ছে, আবারও বলছি, দিস ইজ ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স, মানে হচ্ছে ওখানে যে কারেন্ট যাচ্ছে, সে কারেন্ট কি পরিমাণ ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স তৈরি করতেছে, সেটা যদি বেশি হয়ে যায় তাহলে সে খুলে যাবে।
এবং ওই যে ছোটখাটো ফল্ট হলে অত বেশি তৈরি হয় না, সেজন্য টিকে যায়। আর আরেকটা হচ্ছে যে ওই ফোর্স কম, কিন্তু ওখানে টেম্পারেচার উঠে গেছে, তখন সে ট্রিপ করাই দিবে, যদিও ওই ক্ষেত্রে ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স কম। The oil circuit breaker have a specified limit of 3 seconds when the ratio of symmetrical braking current to the rated normal current does not exceed 40. However, if this ratio is more than 40, then the specific limit is 1 second. এখানে কথা কয়েকটা বলা আছে, এই কথাগুলি বুঝাই দেওয়ার জন্য একটু ছোট্টখাটো ড্রয়িং করি। প্রথমে আসো যে একটা সার্কিট ব্রেকার, আমি একটা বক্স দিয়ে আঁকি। এখন এই সার্কিট ব্রেকারের মধ্যে আমি এই যে কারেন্ট যেটা লাইন আঁকতেছি, ধরে নিলাম যে এইটার কারেন্টটা হচ্ছে এখানে এখন 3000 অ্যাম্পিয়ার ধরে নিলাম। তো 3000 অ্যাম্পিয়ারে এটা যদি পর্যাপ্ত ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স তৈরি করে তাহলে সে অবশ্যই খুলে যাবে। আর যদি পর্যাপ্ত ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স তৈরি না করে তাহলে সে খুলবে না। মানে এটাই হচ্ছে তার একটা ক্রাইটেরিয়া। শুধু ফল্ট কারেন্ট পাইলাম আর খুলে দিলাম তা না, দেখতে হবে ফল্ট কারেন্ট তো পাইলাম, কিন্তু সেই কারেন্ট পর্যাপ্ত শক্তিশালী ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স তৈরি করছে কি না। এটা অনেকটা ধাক্কা দিয়ে দরজা খুলে ফেলার মতো, বুঝছো? হাত দিয়ে এরকম আঙ্গুল দিয়ে ধাক্কা দিলে যদি খুলে যায় তো মুশকিল। এইটা কিন্তু এটা ঠিক যে যত বেশি কারেন্ট হবে তত বেশি ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স তৈরি হবে, তত বেশি টেম্পারেচার রাইজ হবে। ড্রয়িংটা করছি এই জিনিসটা তোমাকে বোঝানোর জন্য তোমাদের, যে তোমরা চিন্তা করো যখন বলছি যে এই কারেন্টটা পর্যাপ্ত ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স তৈরি করতে পারে নাই, তো সে কি পর্যাপ্ত টেম্পারেচার রাইজ করাতে পারবে? উত্তর হচ্ছে পারবে, পারতে পারে। উত্তর হচ্ছে পারতে পারে। কি কারণে? দেখো, এক নাম্বার কারণ হচ্ছে অ্যাম্বিয়েন্ট টেম্পারেচার, মানে ওই সময় আবহাওয়া কেমন তুমি তো জানো না। ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স তো আবহাওয়া দেখে শুনে হবে না, সে হচ্ছে কারেন্টের প্রপোর্শনাল স্কোয়ারের। আর টেম্পারেচারও স্কোয়ারের, কারণ তুমি জানো আই স্কোয়ার আর হিসাবে হচ্ছে একটা পাওয়ার তৈরি হয়, কিন্তু কত পাওয়ার কত টেম্পারেচার তৈরি করবে এটা তো ফিক্স না, এটা তো এনভায়রনমেন্টের উপর ডিপেন্ড করে। কত ওয়াট কত হিট তৈরি করবে, হিট তৈরি করার জন্য কিন্তু ইলেকট্রিক পাওয়ারকে তোমরা জানো যে এটাকে কনভার্ট করতে হয় হিটে, ওখানে একটা ইয়ে আছে, কনস্ট্যান্ট আছে। তো কথা হচ্ছে যে এখন শীতকাল না গরমকাল, টেম্পারেচার কি মাইনাস না প্লাস, নাকি স্বল্প টেম্পারেচার নাকি 40 ডিগ্রি সেলসিয়াস, এর উপর ডিপেন্ড করবে যে অ্যাম্বিয়েন্ট টেম্পারেচার একটা বিশেষ ভূমিকা রাখে। সেই জন্য ইলেকট্রোম্যাগনেটিক্যালি দ্য কারেন্ট মে নট ফোর্স দ্য ব্রেকার টু ব্রেক, কিন্তু টেম্পারেচার তাকে ব্রেক করাই দিতে পারে, বুঝছো? মানে একটা দুইটার প্রোটেকশন দেওয়া আছে আর কি, যে কারেন্ট এনাফ না, কিন্তু ওই সেম কারেন্টে পর্যাপ্ত গরম হয়ে গেছে। আমি বলছিলাম দুটো কারণ থাকে, আরেকটা কারণ, একটা বলছে অ্যাম্বিয়েন্ট, আর একটা হচ্ছে যে নাম্বার অফ অপারেশন, বারবার 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 অপারেট হচ্ছে, গরম হচ্ছে, সেই গরম ওখান থেকে এটা যদি অপারেট হওয়ার পরে আরো ধরো 2 ঘন্টা 5 ঘন্টা পর অপারেট হতো, সে হয়তো ততক্ষণে ঠান্ডা হয়ে যেত, কিন্তু সেটা সে হইতে পারেনি, বারবার বারবার করায় সে অলরেডি গরম হয়ে আছে। তো এখান থেকে জিনিসটা হয়। আর এইটাকে বলছে যে তোমার হচ্ছে ওই যে যে এই যে 3000, আর এটার মনে রেটিং মনে করো যদি হয় 800, কথার কথা, তাহলে এই 3000/800 তাহলে হলো 30/8, ওইটা কত হলো সেটা এই 40-এর উপরে না নিচে, বুঝছো? এইভাবে একটা দেওয়া থাকে, বুঝছো কিনা? ওইটা ভাগ এটা, তাহলে হচ্ছে 30/8 মানে 15/4 মানে 7/2, মানে 3.25। তো এই রেশিওটা দেখা হয় যে ওই সিমেট্রিক্যাল ব্রেকিং কারেন্টের সাথে রেটেড নর্মাল কারেন্টের রেশিওটা এটা 40 ক্রস করেছে কিনা। এটা আমি যেমন এক্সাম্পলটা দিলাম, না অত ক্রস করেনি, মানে ব্রেকিং কারেন্ট আরো উপরে যাওয়া লাগবে, তাইলে তোমার ওইটা হবে। আদারওয়াইজ এটা যদি হচ্ছে বেশি হয়ে যায়, তখন এই 3 সেকেন্ড দিলে এটা আবার ঘন ঘন টিপ করবে, তখন এটাকে বাড়িয়ে 1 সেকেন্ড করা হয়। কোনো ব্রেকারের যদি রেটেড কারেন্ট এবং ব্রেকিং কারেন্ট উপরে দিতে হবে, তার রেশিও 40 ক্রস করে, তাহলে 3 সেকেন্ডের ওটাকে আমরা বলতে পারি টলারেন্স, বাড়িয়ে মোর টলারেবল করা হয়, নাহলে ওটা বারবার বারবার ট্রিপ করবে।
1 সেকেন্ড করা হয়। এবার নিশ্চয়ই ক্লিয়ার হয়েছে। তো ঠিক আছে, আমরা মোটামুটি শেষের দিকে একটা প্রবলেম করে শেষ করে দিই। আর নর্মাল কারেন্ট হচ্ছে it is the RMS value of the current which the circuit breaker is capable of carrying continuously at its rated frequency under a specific condition. The only limitation of this case is the temperature rise of current carrying path. বলা হয়েছে ওই যে নর্মাল যেটা 800 বললাম আর কি, ওটা ওটা সব ঠিক আছে, সব ঠিক আছে, ওটা কিছু করে না। শুধুমাত্র ওই শেষের দিকে যেটা বলা হয়েছে এম ব্যান্ড, ওটা ওটা ধরো এরকম 24 ডিগ্রি বা 19-18 ডিগ্রিতে একরকম অবস্থা করবে, আর 40 ডিগ্রি হলে ওই কারেন্টটাই আবার ঝামেলা করবে। আচ্ছা, এবার আমরা এই প্রবলেমটা সলভ করে আজকে ক্লাস শেষ করে দিব। তো এইখানে আরো প্রবলেম আছে, অন্য ক্লাসে করাবো আর কি। দেখো, এ 50 হার্জ 11 কেভি 3 ফেজ অল্টারনেটর উইথ আর্চ নিউট্রাল, মানে 3 ফেজ অল্টারনেটর হলো স্টার কানেক্টেড, তার নিউট্রালটাকে মানে 4 নাম্বার তারটাকে আর্চ করে দিচ্ছে, বাকি 3টা তার আছে। হ্যাজ এ রিঅ্যাক্ট্যান্স অফ 5 ওহম পার ফেজ and is connected to a bus bar through a circuit breaker. The distributed capacitance up to circuit breaker between phase and neutral is 0.01 microfarad. Determine. তাহলে তোমার এই সার্কিটটা আগে নিজে চিন্তা করো। সার্কিটটা হলো এরকম, মানে স্টার হচ্ছে গ্রাউন্ডেড, আর 3টা তার যে আছে ওখানে আমি ভোল্টেজ পাবো কত, 11 কেভি পাবো লাইন টু লাইন, আর 50 হার্জ পাবো। এইটার প্রত্যেকটা ফেজে, যেহেতু আর না রিঅ্যাক্ট্যান্স অফ এত ওহম পার ফেজ, হ্যাঁ, প্রত্যেকটা ফেজে 5 ওহম করে আমার হচ্ছে আছে রিঅ্যাক্ট্যান্স। এটা কিন্তু রেজিস্ট্যান্স না, রেজিস্ট্যান্স যেটা আছে ওটাকে ইগনোর করা হয়েছে আর কি। রেজিস্ট্যান্স ছাড়া তো চলবে না, রেজিস্ট্যান্স আছে কিন্তু ইগনোর করা হচ্ছে। কেন ইগনোর করে? 5-এর তুলনায় ওটা অনেক কম হয়, নাহলে পাওয়ার লস হয়ে যায় জেনারেটরে। তো জেনারেটরে পাওয়ার লস হয়ে যায়, আর এটা সাধারণত ফল্ট কারেন্ট কমিয়ে রাখার জন্য এটা রাখা হয়, নাহলে মুশকিল হবে। তারপরে এটাকে যদি ইগনোর করতো তাহলে ইনফিনিটি কারেন্ট ফ্লো করতো জেনারেটরের মধ্যে দিয়ে। আর দা ডিস্ট্রিবিউটেড ক্যাপাসিট্যান্স অফ সার্কিট ব্রেকার, এই ডিস্ট্রিবিউশন ক্যাপাসিট্যান্স আছে কিন্তু এটাও পার ফেজে আছে। এটা আচ্ছা, প্রবলেমটা করেই যায়। ওই যে যেটা বলছিলাম তোমাদের, যে জন্য ক্লাস 10 নিয়ে আসলাম, ওই মিটিং এ যেন থাকা হয়, সেজন্য আবার হেডসেট ফোন দিছে। শুধু তো ফোন না, মানে এর মধ্যে উনি অনেক প্ল্যান প্রোগ্রাম করছে, যে এগুলি 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 ওগুলি আবার শেয়ার করলো। ঠিক আছে, প্রবলেমটা করি। দেখো তাইলে আহ এই যে স্টেটমেন্টটা প্রবলেমের, এই স্টেটমেন্টের মধ্যে এই ক্যাপাসিটর অংশটা তোমরা বুঝছো কিনা বলো। এটা কিন্তু করে, আচ্ছা, ইন্ডাকটেন্সটা তো ওর সেলফ ইন্ডাকটেন্স, একটা ট্রান্সফর্ম জেনারেটরের নিজস্ব যে তোমার থাকে সেটা। আর এটা কিন্তু আসলে লাইনের, কারণ জেনারেটরের ভেতরে তো কোনো ক্যাপাসিটেন্স থাকে না। তো সেজন্য ঠিক আছে, আমি এখানে এঁকে দিই। এই হচ্ছে, হ্যাঁ, এই যে এটা হচ্ছে নিউট্রাল, এই নিউট্রালটা গ্রাউন্ডেড। এই 3টা টার্মিনালকে আমরা নিয়ে আসলাম, এই এই নিয়ে আসলাম। এখন এখানে অবশ্যই রেজিস্ট্যান্সও আছে, ইন্ডাকটেন্সও আছে, কিন্তু রেজিস্ট্যান্স ইগনোর করা হয়েছে। এই 5 হচ্ছে তোমার অ্যাকচুয়ালি এই প্রত্যেক ফেজে, এই 5 হচ্ছে এই। এখন একটু তো দেখো কত ইজিলি বোঝা গেল। বাকি থাকলো যে ডিস্ট্রিবিউটেড ক্যাপাসিট্যান্স। ডিস্ট্রিবিউটেড ক্যাপাসিট্যান্স কথাটার মানেই হচ্ছে এটা লাইনের আর কি। এখন ওইটা তোমার বিটুইন ফেজ এন্ড নিউট্রাল। তো ফেজ এন্ড নিউট্রাল মানে তোমার হচ্ছে এখানে আরেকটা স্টার ক্যাপাসিট্যান্স আঁকতে হবে। ফেজ এন্ড নিউট্রাল যেহেতু বলছে, ফেজ এন্ড নিউট্রাল, এখানে আরেকটা স্টার ক্যাপাসিট্যান্স আঁকতে হবে। যদি বলতো লাইন টু লাইন, তাহলে তুমি আরেকটা ডেল্টা আঁকতে পারতা ক্যাপাসিট্যান্স। এই ডিস্ট্রিবিউটেড ক্যাপাসিট্যান্সটা এরকম করে লাগানো আছে, এটা কিন্তু ওখান থেকে আসছে। বাস এই অবস্থায় হচ্ছে ঘটনা। ওকে, এটা যদি ভিজুয়ালাইজ না করো তাহলে প্রবলেম যেহেতু বুঝতে পারবে না, সেজন্য এটা এঁকে দিলাম। এখন দেখো,
পিক রিস্ট্রাইকিং ভোল্টেজ অ্যাক্রস দ্য কন্টাক্ট অফ দ্য ব্রেকার, মানে ওই পিক রিস্ট্রাইকিং ভোল্টেজ কত হবে কন্টাক্টের অ্যাক্রসে। আরেকটা হচ্ছে ফ্রিকোয়েন্সি অফ অসিলেশন। ফ্রিকোয়েন্সি অফ অসিলেশন এটা হচ্ছে এফ এন বলে, এটা হচ্ছে 1/2π√এল সি। এটা মানে আসলে অসিলেটর যেভাবে ডিজাইন করে বা অসিলেটরের ফ্রিকোয়েন্সি যেভাবে আসে ওইভাবেই। আরেকটা হচ্ছে দ্য এভারেজ রেট অফ রাইজ অফ রিস্ট্রাইকিং ভোল্টেজ আপ টু দ্য ফার্স্ট পিক, মানে হচ্ছে আপ টু দ্য ফার্স্ট পিক ওই যে কারেন্টের মধ্যে প্রথম পিক যেটা আসছিল তো ওইটা কত দ্রুত উঠলো, মানে হচ্ছে ওই পর্যন্ত যাইতে টাইম কত লাগলো সেটা আর কি, সেটাই হচ্ছে রেট অফ রাইজ। ঠিক আছে, আমরা এখানে আরে প্রবলেম গেল কই, অদ্ভুত তো প্রবলেমের তো খবর নেই, প্রবলেমেরই তো খবর নাই। দাঁড়াও, কোথায় রাখছি প্রবলেম। ঠিক আছে, এখন দেখতে পাচ্ছ যে আমরা ওইটাকে সলভ করার চেষ্টা করছি। প্রথমে আসো যে ইন্ডাক্ট্যান্স পার ফেজ, এটা হচ্ছে কেন বের করলাম, আমাদের কিন্তু ইন্ডাকটিভ রিঅ্যাক্ট্যান্স দেওয়া ছিল, এটা কিন্তু শুধুমাত্র অসিলেটিং ফ্রিকোয়েন্সির জন্য। এই যে দেখো, ওই যে 1/2π√এলসি বলছিলাম, মানে এলসি অসিলেটর যেভাবে অসিলেট করে আর কি। তোমার এইখানে যাওয়ার জন্য এই জিনিসটা বের করে রাখলাম, আদারওয়াইজ এটা কিন্তু লাগতো না, কারণ তোমার তো এইটা 5 দেওয়া ছিল, আর এটা 0.01 মাইক্রোফ্যারাড দেওয়া আছে, এটাকেও ওখান থেকে তোমার এক্স সি একটা চাইলে বের করতে পারো। এক্স সি মানে হচ্ছে 1/2π/f সি। তো যা হোক, এবার আসো একটা একটা করে তিনটা প্রবলেম ইয়ে করি, যে ম্যাক্সিমাম ভ্যালু অফ রিকভারি ভোল্টেজ দ্যাট ইজ ফেজ টু নিউট্রাল, ম্যাক্সিমাম ভ্যালু অফ রিকভারি ভোল্টেজ, ডোন্ট গেট কনফিউজ, প্রথমে একটা একটা করে আসো। 11 হচ্ছে লাইন টু লাইন, তাকে √3 দিয়ে ভাগ করো, আসবে হচ্ছে লাইন টু নিউট্রাল, তাকে √2 দিয়ে গুণ করো, পিক হবে। বোঝা গেছে, ওইভাবে আগাবা। ম্যাক্সিমাম সেজন্য √2 দিয়ে গুণ করলাম, ম্যাক্সিমাম মানেই হচ্ছে পিক, আরএমএস টা √2 দিয়ে গুণ করতে হয়। আর এখানে এই √3 দিয়ে ভাগ করা লাগতো না যদি আমরা এখানে জাস্ট লাইন টু লাইন বলে দিতাম, কিন্তু আমাদের অন্য ভ্যালুগুলি কিন্তু লেওয়া আছে পার ফেজ, সেই জন্য √3 দিয়ে ভাগ করে পার ফেজ নিয়ে √2 দিয়ে গুণ করে তাকে ওখানে ই করছি। আর পিক রিস্ট্রাইকিং ভোল্টেজ এটা হচ্ছে তোমার এই যে যে পার ফেজে ম্যাক্সিমাম ভোল্টেজ অ্যাপিয়ার করলো তার ডাবল, মানে হচ্ছে টয়েস ভিএম। এখানে আমরা ইএম বলতেছি, ইএম ভিএম একই জিনিস, সাধারণত সিস্টেম ভোল্টেজকে ভি বলে আর এটা জেনারেটর থেকে দেখে ই বলে, এই হচ্ছে ডিফারেন্স। তো তোমার পিক রিস্ট্রাইকিং ভোল্টেজ হচ্ছে পার ফেজের নিউট্রাল ভোল্টেজের ডাবল, এটা হচ্ছে বের করলাম। আর এবার হচ্ছে ফ্রিকোয়েন্সি অফ অসিলেশন, অলরেডি সি দেওয়া আছে, এল একটা বের করে নিলাম, তারপরে জাস্ট ফর্মুলা ইউজ করলাম 1/2π√এলসি। এটা হচ্ছে ফ্রিকোয়েন্সি অফ অসিলেশন, মানে হচ্ছে এটা আসবে তোমার 12,600 তোমার হচ্ছে 28 হার্জ, এইরকম ফ্রিকোয়েন্সিতে সে অসিলেট করার চেষ্টা করবে। আরেকটা হচ্ছে পিক রিস্ট্রাইকিং ভোল্টেজ ওকার্স এট টাইম টি, সেটা হচ্ছে তোমার এইটা হচ্ছে, ওটা ছিল পিক রিস্ট্রাইকিং ভোল্টেজ, আর এটা হলো পিক রিস্ট্রাইকিং ভোল্টেজের টাইম। যখন আমরা বের করব, টাইম বের করার সময় আমরা করেছি কি, ফ্রিকোয়েন্সি ইকুয়াল টু 1/2টি, এই ফর্মুলা লিখেছি। একটু না আঁকি, তাহলে না আঁকলে তোমার মুশকিল হবে। বিষয় হচ্ছে যে যতটা থিওরি কভার করলাম তার মধ্যে এই থিওরিগুলি আসেনি, এই জন্য একটু সমস্যা হবে। যে আঁকো এরকম দেখো, নর্মালি ফ্রিকোয়েন্সি ইকুয়াল টু হচ্ছে 1/t, তো সেই ফর্মুলা আমরা ইউজ না করে এই টি যখন আমরা ইউজ করি তখন কিন্তু এখানে
ক্যাপিটাল টি ইউজ করি। তো এইখানে যেটা ইউজ করা হয়েছে এই এফ এর পরিবর্তে হচ্ছে এফ এন মানে অসিলেটর, আর এইখানে 1/2 টি ইউজ করা হয়েছে, স্মল টি কিন্তু এটা। এখন তুমি যদি বলো যে তাহলে কি টয়েস টি ইকুয়াল টু টি, অ্যাকচুয়ালি এই টি যখন ইউজ করা হয় তখন এটা হলো 20 মিলি সেকেন্ড, দ্যাট ইজ এটা হলো 50 হার্জ, আর এটা হলো হাজার হাজার হার্জ, মানে এটা হলো ফল্টি কন্ডিশনে, এটা হলো নর্মাল কন্ডিশনে। সেই জন্য এই টয়েস টি আসলে ওইভাবে ডিফাইন না করে এটাকে ডিফাইন করা হয় যে এই যে যে আমি পিক রিস্ট্রাইকিং বের করলাম, এই যে পিক রিস্ট্রাইকিং, এখানে এই যে টয়েস এটা নিলাম, তার মানে তুমি এরকম একটা লাইন যদি আঁকো, একে যদি তুমি এইরকম দেখো, তাইলে বুঝো যে এখান থেকে আমি এক পিক দিছি আর এখান থেকে এক পিক নিছি, যদিও এই পিক থেকে এই পিক কিন্তু খানিকটা ছোট, কিন্তু নেয়ার নিয়ম হচ্ছে এটাকে 2 দিয়ে গুণ করতে হয় এটা। তাইলে এইখান থেকে এই টাইমটা আর কি নিয়েছি, এই টাইমটা নিয়েছি, অর্থাৎ ওই যে পিক রিস্ট্রাইকিং ভোল্টেজ যে সময়ের মধ্যে ছিল ওই সময়ের মধ্যে টাইমটা নিয়েছি আর কি। ইট ইজ নট অ্যাকচুয়ালি ক্যাপিটাল টি, এবং এটা কিন্তু নর্মাল লাইন ভোল্টেজও না। যাও অত যারা বুঝতে না চাও এই ফর্মুলা মনে রাখবা। তো এরপরে আমরা ওখান থেকে একটা টাইম বের করে ফেললাম, যেটা হচ্ছে তোমার 39.6 মাইক্রোসেকেন্ড। দেখো এইটার ক্ষেত্রে কিন্তু বলেছিলাম ইট ইজ 20 মিলি সেকেন্ড, তার চেয়ে অনেক 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 কম, অনেক অনেক কম, কারণ ফ্রিকোয়েন্সি অফ অসিলেশন এত বেশি যে এই টাইম তো কম হবে, এটার সাথে এটা রিলেটেড। আর এই 20 মিলি সেকেন্ড রিলেটেড 50 হার্জের সাথে। ওকে, তাহলে ওখান থেকে আমরা এইটা পেয়ে গেলাম, এবার বুঝতে পারি। এরপরে এভারেজ রেট অফ রাইজ, এভারেজ রেট অফ রাইজ একটু আগে যেখানে আঁকছিলাম ওই ভোল্টেজকে ওই টাইম দিয়ে ভাগ করব। দেখো আমি যেটা আঁকছিলাম এটা তো অনেক ভিজি হয়ে গেছে, কিন্তু মুছে ফেলছি, কিন্তু এইটা ঠিক আছে কিনা বলো? এইভাবে তো পিক ঘটে এইভাবে। তাইলে তোমার আমরা ওই যে রিস্ট্রাইকিং নেওয়ার সময় এইটা মানে হচ্ছে ইএম, এটা কিন্তু নেই নেই, আমরা নিয়েছি টয়েস ইএম। টয়েস ইএম নিলে আমরা ঠিক পরেরটা নিয়েছি, কিন্তু আবারও বলছি এটা থেকে এটা কিন্তু ছোট। স্ট্যান্ডার্ডে এই ছোটটা অ্যালাউ করে না, এইটারই 2 দিয়ে গুণ করতে হয়, কিন্তু টাইম অ্যালাউ করা হয় এইটা। তাহলে এই টাইম আর এই ভোল্টেজের যদি রেশিও নাও তাইলেই তোমার ওটা হওয়ার কথা। তো পিক রিস্ট্রাইকিং ভোল্টেজ, পিক রিস্ট্রাইকিং টাইম, সো ইট ইজ ইউর এভারেজ রেট অফ রাইজ অফ রিস্ট্রাইকিং ভোল্টেজ। ডান। ঠিক আছে, আজকে পর্যন্ত থাকুক। হ্যাঁ, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।